আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এইচএসসি আইসিটির পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির বিভিন্ন বিষয় সম্পর্কে জেনেছি। আজকে আমরা বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি এবং সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে জানার চেষ্টা করব। তো আমরা প্রথমেই জানব বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে। এই বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে এমন একটি সংখ্যা পদ্ধতি যে পদ্ধতিতে মাত্র দুইটি মৌলিক চিহ্ন থাকে। আমরা গত ক্লাসে যদিও বা এর আংশিক আলোচনা করেছিলাম। তো বাইনারি কথাটা আসছে মূলত বিনি থেকে, বিনি গ্রিক শব্দ বিনি থেকে, বা অনেকে বলে বিনি বা বাই থেকে এসেছে, বা বাই থেকে। আর বাই শব্দের অর্থ হচ্ছে, বা বিনি শব্দের অর্থ হচ্ছে দুই, দুই। অর্থাৎ এই পদ্ধতিতে দুইটি মৌলিক চিহ্ন রয়েছে, যার কারণে এই পদ্ধতির নাম করা হয়েছে বাইনারি, বাই থেকে বাইনারি। এই পদ্ধতির আবিষ্কারক হচ্ছে গটফ্রেড উইলহেম লিবনিজ। তোমরা এই নামটা অনেকে শুনে থাকবা, কারণ গণিতের একটি শাখা ক্যালকুলাস, এই ক্যালকুলাসের সাথে সম্পর্কিত বিজ্ঞানীটি হচ্ছেন আমাদের গটফ্রেড উইলহেম লিবনিজ। আর ইনি কিন্তু আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছেন। তো বাইনারি সংখ্যা পদ্ধতির আবিষ্কারকের নাম হচ্ছে গটফ্রেড উইলহেম লিবনিজ। আমরা শুধু লিবনিজ নামটা বললে আমাদের চলবে আপাতত, লিবনিজ, লিবনিজ। তাহলে আমাদের বাইনারি পদ্ধতি আবিষ্কার করেছেন গটফ্রেড উইলহেম লিবনিজ। আমরা এর নামটা শর্টকাটে লিবনিজ বলবো, ঠিক আছে? আসো আমরা দুই একটা বাইনারি সংখ্যা সম্পর্কে জেনে আসি। যেমন ধরে নাও আমি একটা বাইনারি সংখ্যা লিখতেছি 1011.101। এরপরে আমি এর বেস দিয়ে দিলাম 2। গতদিন আমি বেস সম্পর্কে আলোচনা করেছিলাম। তো বেস 2 দেখে আমরা কিন্তু বুঝতে পেরেছি যে এটা বাইনারি পদ্ধতির। এরপরেও আমরা বাইনারি সংখ্যার যে অঙ্কগুলোকে তোমরা দেখতে পাচ্ছ, এবং এই অঙ্কগুলোকে দেখে তোমরা অবশ্যই বুঝতে পারতেছো এখানে 1 এবং 0 ব্যতীত অন্য কোনো সংখ্যা কিন্তু বা অঙ্ক কিন্তু আসে নাই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে পূর্ণাংশ বা ভগ্নাংশে 1 0 দিয়ে তৈরি হয়েছে সবকিছু। এই যে 1 বা 0, বাইনারির প্রত্যেকটা অঙ্ককে আমরা বলবো বাইনারি ডিজিট, বাইনারি ডিজিট, বাইনারি ডিজিট, বাইনারি ডিজিট। এটাকে শর্টকাটে বিট বলা হয়, বিট। শর্টকাটে কি বলা হয়? বিট বলা হয়। তাহলে বাইনারি ডিজিট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিট। যদি পরীক্ষায় আসে বিট এর পূর্ণ রূপ কি, তোমরা লিখবা বাইনারি ডিজিট। আর বাইনারি ডিজিটকে সংক্ষেপে কি বলা হয়? বাইনারি ডিজিটকে সংক্ষেপে বিট বলা হয়। তাহলে বিট বলতে আমরা কি বুঝলাম? বাইনারির প্রত্যেকটি অঙ্ককে বিট বলে। আমি যদি বলি এই সংখ্যাটিতে কতগুলো বিট রয়েছে, তাহলে তোমরা বলবা 1 2 3 4, আর এখানে হচ্ছে 3টা, 4 3 7 বিট রয়েছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এরপরেই আমরা যে সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানবো সেটি হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। আর এই অক্টাল সংখ্যা পদ্ধতিতে মোট 8টি অঙ্ক রয়েছে। 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক রয়েছে। যেহেতু এখানে মোট 8টি অঙ্ক রয়েছে, তাই এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8। তাহলে আসো আমরা একটু দেখে নেই এখানে কোন কোন সংখ্যাগুলো রয়েছে। 0 1 2 3 4 5 এবং 6 এবং 7। যেহেতু এখানে 8টা অঙ্ক রয়েছে, তাই এর বেস হচ্ছে 8, বেস হচ্ছে 8। এবং এই সংখ্যা পদ্ধতি মূলত আবিষ্কার করেছিলেন সুইডেনের রাজা সপ্তম চার্লস। সুইডেনের রাজা সপ্তম চার্লস। হ্যাঁ, আবিষ্কারক হচ্ছে সুইডেনের রাজা, সুইডেনের রাজা সপ্তম চার্লস। তাহলে সুইডেনের রাজা সপ্তম চার্লস হচ্ছে রাজ হয়ে গেছে, রাজা হচ্ছে অক্টাল পদ্ধতির আবিষ্কারক। এবং অক্টাল পদ্ধতিতে তুমি যখন কোনো অঙ্ক লিখবা বা কোনো সংখ্যা লিখবা, সেই সংখ্যাটা কিন্তু ম্যাক্সিমাম 7 পর্যন্ত হতে পারবে। মানে তুমি কোনো ক্রমে 8 দিতে পারবা না। যেমন আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই। যেমন ধরো আমি একটা সংখ্যা লিখলাম, সেটা হচ্ছে 514.75, বেস দিলাম 8। এই সংখ্যাটা কি সঠিক রয়েছে? জি, 100% এটা সঠিক রয়েছে। কারণ এই সংখ্যাগুলোর মধ্যে
যে অঙ্কগুলো, এই সংখ্যাটিতে যে অঙ্কগুলো ব্যবহৃত হয়েছে সেই কোনো অঙ্কই কিন্তু 7 এর চেয়ে বেশি হয়নি। আমি যদি আরেকটি মানে দেই, উদাহরণ দিই, তাহলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবা। 128.54 দিলাম, আমি এখানে বেস দিলাম 8। এই অঙ্কটা কি, এই সংখ্যাটা কি ঠিক রয়েছে? উত্তর হচ্ছে এই সংখ্যাটা ভুল। এই সংখ্যাটা ভুল, এটা ঠিক আছে, এটা ভুল। কেন এটা ভুল? কারণ এখানে এমন একটি ডিজিট রয়েছে যেটি আমার অক্টাল সংখ্যা পদ্ধতির মানে যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর বহির্ভূত। তাহলে কোনো এখানে বেস 8 দিয়েছে, ঠিক আছে, বেস 8 দিয়েছে, ঠিক আছে, কিন্তু এখানে যে অঙ্কগুলো রয়েছে এটা অক্টাল পদ্ধতির নিয়ম ভঙ্গ করে, যার কারণে এটাকে আমরা অক্টাল পদ্ধতির অঙ্ক সংখ্যা বলতে পারবো না। এবারে আসো আমরা ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানবো, এবং তোমরা জেনে খুব খুশি হবা যে তুমি, আমি এবং আমরা যে সংখ্যাটি দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন ব্যবহার করতেছি, এইগুলা সবগুলো কিন্তু দশমিক বা ডেসিমেল পদ্ধতি। এবং এই পদ্ধতির বেস হচ্ছে 10, কারণ এখানে 0 থেকে শুরু করে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 মোট 10টি অঙ্ক ব্যবহৃত হয়েছে, এই জন্য এর বেস হচ্ছে 10। অর্থাৎ আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি এগুলোই হচ্ছে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি। তোমাকে পরীক্ষায় এরকম একটা কোয়েশ্চেন করতে পারে যে দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় কোন সংখ্যা পদ্ধতি? উত্তর হচ্ছে ডেসিমেল বা দশমিক পদ্ধতি। আর্যভট্ট হলেন ভারতীয় একজন গণিতবিদ, অর্থাৎ উনি পদার্থবিদও ছিলেন এবং জ্যোতির্বিদও ছিলেন, তো উনাকে আমরা বিজ্ঞানী বলতে পারি। তো এই ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট উনি হচ্ছেন দশমিক বা ডেসিমেল পদ্ধতির আবিষ্কার করেছেন। যদিও বা এর পিছনে একটা ইতিহাস আছে, তবে আপাতত আমরা ইতিহাসে যাচ্ছি না, আমরা জাস্ট জেনে নিচ্ছি যে এই পদ্ধতির আবিষ্কারক হচ্ছেন আর্যভট্ট। আবিষ্কারক হচ্ছেন আর্যভট্ট, এবং ইনি একজন ভারতীয় লোক ছিলেন। তাছাড়া এই পদ্ধতিকে আরেকটি নামকরণ করা যায়, সেটা হচ্ছে ইন্দো আরবীয় সংখ্যা পদ্ধতি। কারণ ওই সময়ে আরব এবং ভারতের মানুষদের মধ্যে একটা ভালো ব্যবসা বাণিজ্যের প্রচলন ছিল, এবং দেখা যাচ্ছে যে যার ফলশ্রুতিতে আমাদের ভারতীয় এবং আরবীয় বিজ্ঞানীদের মধ্যে একটা সংমিশ্রণ ঘটেছিল, যার কারণে কিন্তু এই পদ্ধতির আবিষ্কার হয়েছে। এবং এই পদ্ধতিটা এর নামও কিন্তু এরকম ভাবে চলে আসছে, ইন্দো আরবীয়, অনেকে বলে হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি। আশা করতেছি তোমরা সবাই বুঝতে পারছো। এবারে আমরা জানবো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি সম্পর্কে। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট 16টি অঙ্ক রয়েছে, যেগুলো হচ্ছে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। এরপর রয়েছে এ, বি, সি, ডি, ই এবং এফ, এই হচ্ছে 6টি, আর 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে 10টি। মোট হচ্ছে 16টি অঙ্ক রয়েছে, যার কারণে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 16। তাহলে হেক্সাডেসিমেলের বেস কত? 16। এখন পরীক্ষায় যদি আসে হেক্সাডেসিমেলের ভিত্তি 16 কেন, তাহলে এটার উত্তরে তোমরা লিখবা যে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি 16 কারণ এই সংখ্যা পদ্ধতিতে 16টি অঙ্ক বা মৌলিক চিহ্ন রয়েছে। আশা করতেছি যে প্রথমে সংখ্যা পদ্ধতির ভিত্তির সংজ্ঞা লিখে তারপরে এভাবে লিখলেই তুমি ফুল মার্কস পেয়ে যাবা। আর এর কিছু এক্সাম্পল আমরা নিয়ে নিব, যেমন ধরে নাও যে 2BA.F5, এটা আমি একটা লিখলাম সংখ্যা, এরপর নিচে লিখলাম বেস দিলাম 16। তাহলে এটার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারলাম এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। কিভাবে বুঝলাম এটা হেক্সাডেসিমেল? কারণ এর বেস হচ্ছে 16। এখন আমরা দুই একটা জিনিস প্রবলেম সম্পর্কে দেখব এবং সেগুলোর সলভ করার চেষ্টা করব। আসো আমরা এখন এই প্রবলেমটি সলভ করি। তো এখানে 254.67 সংখ্যাটি হলো, এখানে কিন্তু আমাদেরকে বলছে যে এই সংখ্যাটি নিচের কোন সংখ্যা পদ্ধতির হবে। তো যেহেতু এখানে কোনো বেস নাই নির্দিষ্ট, তাহলে আমাকে বুঝে নিতে হবে যে এটা কোন পদ্ধতির। সেজন্য আমরা প্রথমে আগে আইডেন্টিফাই করবো এই সংখ্যাটির সবচেয়ে বড় অঙ্ক কোনটি। সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে 7। তো 7 অঙ্কটি কি অক্টাল পদ্ধতির মধ্যে রয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ রয়েছে, তার মানে এটা সঠিক। এটা কি ডেসিমেলের মধ্যে রয়েছে? ডেসিমেলে তো 0 থেকে 9, তার মানে অবশ্যই এর মধ্যে রয়েছে, তো এটাও সঠিক। হেক্সাডেসিমেলের মধ্যে রয়েছে 0 থেকে 9, এ থেকে এফ, তার মানে তো 100% এর মধ্যে তো রয়েছেই। উত্তর হচ্ছে 1, 2, 3
সবগুলোই সঠিক। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো আমি এখানে সেকেন্ড যে প্রবলেমটা দিয়েছি, সেকেন্ড প্রবলেমটাতে আমাদের রয়েছে 1 to 0.01। এখানেও কোনো বেস নাই, আর বেস থাকবে না, কারণ এখানে সংখ্যা পদ্ধতি আইডেন্টিফাই করতে হবে। মূল সংখ্যাটি হলো বাইনারি পদ্ধতির, অক্টাল পদ্ধতির, ডেসিমেল পদ্ধতির। তো এখন তোমরা এটার উত্তরটা অবশ্যই বুঝতে পারতেছো একটু আগে, যেহেতু আমি একটা করাইলাম, প্রবলেম সলভ করাইলাম, তাহলে অবশ্যই এইটা তোমরা উত্তর করতে পারবা। তো যারা যারা এটা উত্তর পারতেছো তারা কমেন্ট করে ফেলো, আর যারা পারতেছো না তারা দেখো, আমি আবারও বলতেছি, এই সংখ্যাটিতে অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে 2, সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে 2। এখন বাইনারিতে কি 2 আছে? বাইনারিতে 0 এবং 1 আছে, বাইনারিতে তো 2 নাই, তার মানে তো এটা ভুল, এটা হবে না। এটা কি অক্টালে রয়েছে? 2 তো অক্টালের মধ্যে রয়েছে, কারণ অক্টাল 0 থেকে 7, এর মধ্যে অবশ্যই 2 রয়েছে, তার মানে এটা তো অবশ্যই হবে। ডেসিমেল 0 থেকে 9, তার মানে এর মধ্যে 2 তো অবশ্যই রয়েছে, এটা হবে। তো উত্তর হচ্ছে 2 এবং 3। আশা করতেছি তোমরা এই এমসিকিউটাও বুঝতে পারছো। এবারে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তোমাদের জন্য 2টি বাড়ির কাজ দেওয়া হয়েছে, অনুধাবনমূলক প্রশ্ন। তোমরা কাজ দুটিকে অবশ্যই বাসায় খাতার মধ্যে লিখে তারপরে আমার কমেন্ট বক্সে প্রশ্ন দুটি উত্তর অবশ্যই কমেন্ট করবে। এবারে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে জানবো। তো সংখ্যা পদ্ধতির রূপান্তরে আমরা অনেক কয়েকটি রূপান্তরের মধ্যে আমরা প্রথম যে রূপান্তরটা জানবো সেটা হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি পদ্ধতির রূপান্তর। তো ডেসিমেল থেকে বাইনারি পদ্ধতি রূপান্তর করতে কিভাবে করতে হয় চলো একটি এক্সাম্পলের মাধ্যমে দেখা যাক। দেখতেই পাচ্ছ যে এখানে একটা প্রবলেম দেওয়া আছে 58.75 বেস 10, যেটাকে আমাদের মানে হোয়াট চিহ্ন দেওয়া আছে যে কোন রূপান্তর করতে হবে, কিসে? বেস 2-তে, অর্থাৎ বাইনারিতে রূপান্তর করতে হবে। তো আমরা তো গত ক্লাসে জেনেছিলাম যে পয়েন্টের আগের সংখ্যাটাকে বলা হয় পূর্ণাংশ, আর পয়েন্টের পরের অংশটাকে বলা হয় ভগ্নাংশ। তো যেহেতু এই পার্টটাতে পূর্ণাংশ এবং ভগ্নাংশ 2টা পার্ট রয়েছে, তাহলে 2টা পার্টকে আলাদা আলাদা ভাবে রূপান্তর করতে হবে। তো প্রথমে আমরা কি পূর্ণাংশের রূপান্তর করব। তো এই জন্য আমরা এখানে লিখব পূর্ণাংশের রূপান্তর। পূর্ণাংশের রূপান্তর এভাবে আগে লিখব, লিখার পরে একটা আন্ডারলাইন দিয়ে দিব যাতে ভালো দেখা যায়। 58 পূর্ণাংশটা লিখব, লেখার পরে এবার আমরা যে লসাগু করি না, ওই সিস্টেমে একটা দাগ দিয়ে দিব। লসাগু করি, ছোটবেলায় করছিলাম। তো এখানে আমি যে পদ্ধতিতে রূপান্তর করব ডাজেন্ট ম্যাটার, এখানে বাইনারিতে রূপান্তর করতেছি, আমি চাইলে অক্টালেও রূপান্তর করতে পারি, চাইলে আমি হেক্সাডেসিমেলেও রূপান্তর করতে পারি। আমি যে পদ্ধতিতে রূপান্তর করব ডেসিমেল থেকে, ডেসিমেল মানে আমার পদ্ধতি, আমার পদ্ধতি থেকে আমি যে পদ্ধতিতে রূপান্তর করব, আমি ফার্স্টে যে পদ্ধতিতে রূপান্তর করব তার বেস দিয়ে পূর্ণাংশকে ভাগ করব। যেহেতু আমি বাইনারিতে করতেছি তাই আমি বাইনারির বেস 2 দিয়ে আমি ভাগ করব। তো এখানে 58 কত হয়? 58কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? আমাদের হচ্ছে 29। 29 দুগুণে 58। তো আমরা 29 দুগুণে 58 পেয়ে গেছি, এবং এইভাবে একটা তীর চিহ্ন দিব। সেই তীর চিহ্নের ডান পাশে আমরা অবশিষ্ট যদি থাকে তাহলে অবশিষ্ট সংখ্যাটি লিখব, যদি না থাকে তাহলে আমরা 0 লিখব। যেমন এখানে 29 দুগুণে 58 মিলে গেছে, এখানে কোনো অবশিষ্ট নেই, তাই এখানে 0 বসবে। এবারে আমরা আবার 2 দিয়ে ভাগ করব, এভাবে আমরা ভাগ করতেই থাকবো আনটিল 0 আসে। এরপরে আমরা দেখতেছি যে 14 দুগুণে 28 হয়। 14 দুগুণে 28, 15 দুগুণে তো 30, ওটা বেশি হয়ে যাচ্ছে, ওটা তো নেওয়া যাবে না। তো 14 দুগুণে 28, আর আমাদের বাকি থাকলো হচ্ছে 1। এখানে বাকি থাকলো 1, কারণ আমার 14 দুগুণে 28 কিন্তু এখানে আছে 29, অবশিষ্ট 1 আছে, ওই অবশিষ্টটা আমরা সাইডে লিখবো। এভাবে আমরা আবারও 2 দিয়ে ভাগ করব। এরপর 7 দুগুণে 14, আর অবশিষ্ট এখানে থাকলো 0। এবার আমরা ভাগ করব 2 দিয়ে। 3 দুগুণে 6, আর বাকি থাকলো হচ্ছে 1। এবার আমি আবারও 2 দিয়ে ভাগ করব। 2 1-কে 2, 2 1-কে 2, আবার অবশিষ্ট থাকলো 1। এবার যখনই তুমি দেখবে যে ভাগ করতে করতে এমন একটা সংখ্যা আসছে যাকে আমার বেজের চেয়েও ছোট, যাকে আর ভাগ করা যাচ্ছে না, তখন তুমি কি করবা? তখন তুমি 0 দিবা। এখানে কি দিবা? 0 দিবা, যাতে 2 0 0 হয়ে যায় এবং এই সংখ্যাটা তো অবশিষ্ট থাকবে। তখন এটাকে কি করব? এটাকে আমরা ডান দিকে লিখব, এবং এইটা লেখার পরে নিচ থেকে উপরের দিকে অর্থাৎ ঊর্ধ্বমুখী একটা তীর চিহ্ন দিতে হবে, এবং নিচের দিকে তোমরা লিখে দিবা MSB
উপরের দিকে লিখবো আমরা লিখবো এলএসবি। তো এমএসবি এর মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এলএসবি মানে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। আমরা জানি একটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটির মান সবচেয়ে বড়, যার গুরুত্ব সবচেয়ে বেশি, তাকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এখানে বাইনারি ক্ষেত্রে মোস্ট সিগনিফিক্যান্ট বিট হবে, আর তোমার ডান দিকের যে বিটটা সেটা আমাদের সবচেয়ে কম গুরুত্বের, যার কারণে ওকে আমরা লিস্ট সিগনিফিক্যান্ট বিট বলবো। আচ্ছা, পূর্ণাংশে রূপান্তর করার পরে আমরা নিচ থেকে উপরের দিকে কি পেয়েছি? 1 1 1 0 1 0, অর্থাৎ আমরা শুধুমাত্র অবশিষ্ট পার্টটা ওইটাকে লিখবো। আমরা এখানে লিখবো 1 1 1 0 1 এবং 0, এটার বেস হচ্ছে 2। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে ভগ্নাংশের রূপান্তর করব। ভগ্নাংশের রূপান্তর করব। আমরা ভগ্নাংশের রূপান্তরের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে ভগ্নাংশের পার্টটাতে রয়েছে 0.75, কারণ পয়েন্ট ছাড়া তো ভগ্নাংশ হয় না, তাই না? 0.75। এবার এটাকে আমরা ভাগ করব না, পয়েন্টের পরে যেটা ভগ্নাংশ পার্ট রয়েছে ওই পার্টটাকে কিন্তু আমরা আবার গুণ করব। এবার দেখো আমরা এটাকে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব, যেহেতু বেস আমার 2 দিয়ে গুণ করব। তাহলে 5 দুগুণে 10 এর 0, হাতে হচ্ছে 1, 7 14 আর 1 15। এই যে আমি 15 লিখলাম, যেহেতু আমার 2 ঘর পর দশমিক ছিল তাই আমি পিছন দিক থেকে 2 ঘর পর আমি দশমিক দিয়ে দিলাম। আমাদের কিন্তু দরকার হচ্ছে পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা যদি আসে তাহলে ওকে আমরা এভাবে একটা দাগ দিয়ে, বরাবর একটা লম্বা করে দাগ দিয়ে ওকে আমরা আলাদা করে দিব। এরপরে যে পয়েন্টের পরের অংশটুকু রয়েছে এটাকে আবার আমরা 2 দিয়ে গুণ করব যতক্ষণ না 0 আসতেছে। তো 2 0 0, 5 দুগুণে হচ্ছে 10। তো আবার 2 ঘর পর দশমিক দেওয়ার পরে আমরা 0 0 পেয়ে গেছি, এবং আমরা কিন্তু পূর্ণ সংখ্যা যেগুলো রয়েছে সেইগুলাকে কিন্তু আমরা বাইনারির পার্ট হিসেবে নিব, এবং এইটা কিন্তু লেখার সময় উপর থেকে নিচের দিকে তীর চিহ্ন দিতে হবে। এবং এক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে উপরে এমএসবি লিখবো, নিচে এলএসবি লিখবো, যেহেতু পয়েন্টের পরে যত দূরে যাওয়া যায়, যত ঘর যাওয়া যায়, তত মানগুলো কমতে থাকে। তো সেক্ষেত্রে আমরা উপরে এমএসবি নিচে এলএসবি লিখবো, এবং এই অ্যান্সারটা যেহেতু পয়েন্ট দিয়ে, তাই অবশ্যই আমি এখানে পয়েন্ট দিব। এবং আমি যে দুইটা পূর্ণ সংখ্যা পেয়েছি সেটা হচ্ছে 1 এবং 1, এটাই হচ্ছে আমার ভগ্নাংশের রূপান্তর। তো ফাইনালি আমরা পুরো জিনিসটাকে যদি সামারাইজ করি তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি 1 1 1 0 1 0, আর এখানে পেয়েছি 0.11। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, আমাদের কাঙ্ক্ষিত বাইনারি। আশা করতেছি তোমরা সবাই এই বাইনারির রূপান্তরটা বুঝতে পারছো। এভাবে আমি তোমাদের জন্য 2টা কাজ দিয়ে যাব, সেই 2টা কাজ কিন্তু তোমরা অবশ্যই করে কমেন্ট সেকশনে জমা দিবা। স্ক্রিনে যে কাজটি দেখতে পাচ্ছ এই কাজটি করে তোমরা কমেন্ট সেকশনে জমা দিবা, অর্থাৎ তোমাদের পূর্বের 2টি কাজ এবং পরে আরো 2টি কাজ, টোটাল 4টি কাজ থাকলো। এই কাজগুলো করে অবশ্যই কমেন্ট সেকশনে জমা দিবা। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।